একিভি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। আগামী 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট 142টি আসনে হবে ভোট গ্রহণ। তাই নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারে ঝাঁজ বাড়িয়েছে প্রায় সব দল। তাই প্রায় প্রতিদিন বাংলায় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী রবিবারও রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। মতুয়া মঞ্চয়ে তিনি সভা করবেন বনগাঁয়, জনসভার পাশাপাশি রোড শো করবেন উত্তর কলকাতায়। বলা যায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্প্রতি এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে প্রার্থী এবং নির্বাচনের দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে শনিবার রাজধানী প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একটি বৈঠক করেন। বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল, সংগঠনের পারফরমেন্স এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ জ্যোতি ত্রিপুরা সহ আরো অনেকে। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচনের দলের সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, জনগণের আস্থা অর্জনে দলের প্রধান শক্তি। তাই প্রত্যন্ত এলাকার সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। পাশাপাশি যেসব জায়গায় প্রত্যাশিত ফল আসেনি সেখানে কারণ বিশ্লেষণ করে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন তিনি। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন এলাকা ভিত্তিক সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, দলের লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, বরং রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবেই বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা এখনো অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরও শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না। কিন্তু নারীদের অধিকারের অপমান সহ্য করবে না হিন্দুস্তান, এই স্লোগানকে সামনে রেখে শনিবার আগরতলায় জন আক্রোশ ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে হয় এই মিছিল। এদিন এই মিছিলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির বিভিন্ন নেতৃত্ব এবং কার্যকর্তারা। মিছিলে অংশগ্রহণ করে এদিন মুখ্যমন্ত্রী এই সম্পর্কে বলেন যে 2023-এ নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল সংসদে আনা হয়েছিল এবং পরবর্তীতে তা আইনে পরিণত হয়। আইনে পরিণত হবার পর এই আইনে কিছু সংশোধনী আনা হয়, কিন্তু চলমান জনগণনাকে ধরে যদি বিলের সংশোধনী আনতে হয় তবে তা 2034 হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী চেয়েছিলেন তা অনেক দেরি হয়ে যাবে, তাই তিনি 2011 সেন্সাসকে ভিত্তি ধরে সংশোধনী করে মহিলাদের ক্ষমতায়ন করতে চেয়ে এই সংশোধনী এনেছিলেন, কিন্তু বিরোধী জোট তা হতে দেয়নি। মুখ্যমন্ত্রী মনে করেন এতে মহিলাদের প্রতি অবিচার হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে দলের মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। এদিন মিছিল শেষে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটা এনেছিল 2023-এ, সেটা আইনে পরিণত হয়েছিল এবং আইনে পরিণত হওয়ার পর অনেক সময় আইনে পরিণত হওয়ার পর অ্যামেন্ডমেন্ট করতে হয়। তো অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট হয়ই এই কারণে। তো তার জন্য এখানে লোকসভাতে এটা পার্লামেন্টে আনা হয়েছে যে, এবং বিশেষ করে মহিলাদের যে তাদেরকে যে এম্পাওয়ারমেন্ট করা এবং সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেভাবে আইন কিন্তু হয়েছে। কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সেন্সাস যেটা ছিল, যে সেন্সাস নতুন সেন্সাস হবে 27-28-এর পরে, সেন্সাস হওয়ার পরে তারপরে আবার এই
যখন ডেট লিমিটেশন হবে তখন ইলেকশন হবে, তাহলে এটা 2034 হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী জি চাইছেন যে যেহেতু আমরা এই বিলটা পাস করেছি এবং সবাই বিস্তারিত আলোচনার পরে সেটা পাস হয়েছে, সেটাকে খালি শুধু সামনের দিকে এগিয়ে নেওয়া, অর্থাৎ 2011-র যে সেন্সাস সেটাকে সামনে নিয়ে রেখে কিছু খালি পরিবর্তন বাস। এর মধ্যেই এই ইন্ডি জোট, বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য তৃণমূল এবং সিপিএম আরও অন্যান্য যেসব দলগুলো, আঞ্চলিক দলগুলো আছে, সবাই মিলে তার বিরোধিতা করবে। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.nins.ind.in, a unit of Wipro Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। 2-4টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে কেটেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তৎপরতায় রাজ্যের 16 জেলায় 152 আসনে প্রায় শান্তিপূর্ণভাবে মিটেছে ভোট। এবার দ্বিতীয় দফার আগেও কড়া হাতে হাল ধরতে প্রস্তুত সিইও। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন। এবার দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে ময়দানে নেমে পড়লেন বাংলার মুখ্য নির্বাচনের আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই রাজ্যের আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর ও সন্দেশখালীতে সরেজমিনে পরিদর্শন করবেন সিইও। সূত্রের খবর 4 কেন্দ্রে বিশেষ বৈঠকে বসবেন তিনি। জেলায় জেলায় টহলদারিতে সিইওর সঙ্গে থাকবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্রাও। ব্যারাকপুর, নিউ টাউন, কৃষ্ণনগরেও হবে বৈঠক। আগামীকাল ডায়মন্ড হারবার সিইওর বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, প্রথম দফা নির্বাচনের মতো 2-1টি বিচ্ছিন্ন অশান্তিও যাতে না ঘটে তার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করছেন কমিশনের আধিকারিকরা। সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশ সুপারদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিটি থানার ওসিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি যাচাই করার পাশাপাশি বুথ স্তরে নিরাপত্তা সুনিশ্চিত করতে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি। মূলত স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারি বাড়ানো এই বৈঠকের মূল লক্ষ্য। দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ভোটের নজরদারি আরও আঁটোসাঁটো করার উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জটিল ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি, ইতিমধ্যে চিকিৎসাও চলছে। বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কথা স্বীকার করে নিয়েছেন।
নেতানিয়াহু জানিয়েছেন প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে তার, তবে তা প্রাথমিক স্টেজে রয়েছে। প্রসঙ্গত 2024 সালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে নেতানিয়াহুর প্রোস্টেটে অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর থেকে রুটিন চেক আপ চলে। সেই সময় একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এরপরে চিকিৎসা শুরু করা হয়। 76 বছর বয়সী প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন যে নির্দিষ্ট চিকিৎসায় ওই সমস্যাকে সমাধান করা হয়েছে। এখন আর তার চিহ্ন নেই। নেতানিয়াহুর মেডিকেল রিপোর্ট অনুযায়ী বর্তমানে সুস্থ আছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে তাকে। 25 এপ্রিল শনিবার বিশ্ব পশু চিকিৎসা দিবস। এদিন ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল ও ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন যৌথভাবে বিশ্ব পশু চিকিৎসা দিবস উদযাপন করে। এবছর পশু চিকিৎসক, খাদ্য ও স্বাস্থ্যের রক্ষক এই থিমকে সামনে রেখে পালিত হয় বিশ্ব পশু চিকিৎসা দিবস। এই দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল ও ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি রাজধানীর আস্তাবল মাঠ সংলগ্ন ভেটেরিনারি অফিস থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। আজকে আপনাদের জানা আছে যে আজকে হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। সারা বিশ্বে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে আজকে উদযাপন করা হচ্ছে। এই অবজারভেন্সের শুধুমাত্র বিশ্বের সব জায়গার মতো ভারতবর্ষে যেমন হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যও হচ্ছে। তো সেই অনুযায়ী এইবারের ভারতবর্ষের এবং টোটাল পৃথিবীতে আমাদের এইবার যেটা ওয়ার্ল্ড ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যেটা টপিকস ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে যে ভেটেরিনারিয়ানস গার্জিয়ানস অফ ফুড অ্যান্ড হেলথ। আপনারা জানেন যে আমাদের সোসাইটিতে আমরা যখন চলাফেরা করি থাকি এই পরিবেশে এবং সোসাইটিতে যদি পরিবেশ এবং আমাদের যেই অ্যানিমেল এই কিংডমের যদি স্বাস্থ্য রক্ষা না হয় তাহলে আমাদের টোটাল পরিবেশের সাথে সাথে আমাদের মানুষেরও স্বাস্থ্যের হানি ঘটবে। আজকে অ্যানিমেলের শুধু আমরা বিগত 10 বছর ধরে আমরা এতটুকু দুধ, মাংস, ডিমের উৎপাদন সৃষ্টি করতে পেরেছি। বিশালভাবে এটার উৎপাদন বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা রাজ্যে। তো তার সাথে সাথে যেটা আমাদের মনে রাখতে হবে যে দুধ, মাংস, ডিম শুধু এটা উৎপাদন করলেই হবে না, সেটাকে সুস্বাস্থ্য সম্বন্ধ খাবার হিসেবে তৈরি করে দিতে হবে। তার মানে হাইজিনিক ফুড আমাদের সাপ্লাই করতে হবে মানুষের জন্য, যেটা মানুষের স্বাস্থ্যে বিধি রক্ষা করবে। এবং আপনারা জানেন আমাদের আগরতলা ডিট রাইটার অ্যাসোসিয়েশনের 71তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আগরতলা কোর্ট চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম অসিত কুমার দাস। এদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রদীপ পাল সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অতিথিরা সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম ও অবদান নিয়ে আলোকপাত করেন। ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরও স্কিল এনহান্স হবে, আপনারাও আরো ভালোভাবে, তাড়াতাড়ি ভাবে, সুচারুভাবে যাতে কিভাবে দিতে পারেন পরিষেবাটা আপনাদেরকে আমরা ইকুইপ করবো। সেসব ট্রেনিং এ আমরা যখনই সিস্টেম যে দরকার প্রয়োজন হবে ডেফিনেটলি আপনাদেরকে আমরা জানবো। তো আপনাদেরকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই প্রতিষ্ঠা দিবসের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি সত্যিই আমার খুব ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। এই প্রথমবার আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। ডেফিনেটলি সামনের বছরেও আপনারা এই প্রোগ্রাম অনুষ্ঠিত করে যাবেন এবং জনগণের সেবা প্রদান করে যাবেন। এই কথাটুকু বলে আগরতলা অনুষ্ঠিত হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের চতুর্থ যৌথ রাজ্য দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার শহরের মেমোরিয়াল অডিটোরিয়াম মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় নেতৃত্ব। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের চতুর্থ যৌথ রাজ্য দ্বিবার্ষিক সম্মেলন শনিবার আগরতলা শহরের মেমোরিয়াল অডিটোরিয়াম মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা সহ দুই সংগঠনের বহু সদস্য ও প্রতিনিধি। সম্মেলনে ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া, গ্রাহক পরিষেবার মান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। দ্বিবার্ষিক এই সম্মেলনকে ঘিরে কর্মচারী ও অফিসারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
গ্রামীণ ব্যাংকের এই যৌথ সম্মেলন রাজ্যের ব্যাংকিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সভায় কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। এই সম্মেলনে সংগঠনের রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি চয়ন সিং রাওয়াত উপস্থিত ছিলেন। তিনি এদিন সংগঠনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে জানান, গ্রামীণ ব্যাংক হলো এসবিআই এর পরে সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক। দেশের 28টি রাজ্যে গ্রামীণ ব্যাংক রয়েছে। সারা দেশে যেখানে এসবিআই এর 23,000 শাখা রয়েছে, সেই জায়গায় গ্রামীণ ব্যাংকের মোট শাখা রয়েছে 22,700। দেশের গ্রামীণ অংশে তারা পরিষেবা মূলত পৌঁছে দেবার কাজ করছেন। সেদিক থেকে গ্রামীণ অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রামীণ ব্যাংক। সেদিক থেকে তারা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছে রাষ্ট্রীয় গ্রামীণ ব্যাংক গড়ে তোলার জন্যে। मुझे जिस तरह जानकारी मिली सीनियर साथियों से कि सरकार ने भी इसे एक अच्छा अवसर शुरू से दिया है। सरकार के जो बड़े खाते होते हैं वो भी अपने ग्रामीण बैंक में ही हुआ करते थे, और जिस स्वरूप में हम आगे बढ़ रहे हैं वो स्टेट वाइज राष्ट्रीय ग्रामीण बैंक की हमारी डिमांड बहुत पुरानी है, जिसके तौर पे आज 28 राज्यों में 28 ग्रामीण बैंक स्वरूप में आ चुकी है, और बहुत जल्दी हमारी उम्मीद है और हमारी डिमांड है कि ये राष्ट्रीय ग्रामीण बैंक का स्वरूप ले, जो एसबीआई के बाद नेटवर्क के मामले में दूसरा सबसे बड़ा देश का बैंक है। एसबीआई की 23,000 ब्रांचेस पूरे देश में काम कर रही है, और ग्रामीण बैंक की पूरे देश में 22,700 ब्रांचें कार्य कर रही है, और हम देश की उन जनता को अपनी सर्विस दे रहे हैं, उस ग्रामीण क्षेत्र को अपनी सर्विस दे रहे हैं जहां आज भी 75% भारत की जनसंख्या ग्रामीण क्षेत्र में निवास करती है। इस वजह से ग्रामीण बैंक को सरकार इग्नोर नहीं कर सकती है, क्योंकि हम ग्रामीण अर्थव्यवस्था का एक बहुत बड़ा हिस्सा है। ब्यूरो रिपोर्ट, एकेबी टीवी। আগরতলা রেল স্টেশনে টাকা উদ্ধার কাণ্ডে ডিএফওর বাড়িতে ভিজিলেন্সের হানা। তদন্তের স্বার্থে বাসভবন থেকে বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন, ল্যাপটপ ও ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে বলে জানালেন তদন্তকারী আধিকারিকরা। আগরতলা রেল স্টেশনে প্রায় 64 লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার দক্ষিণ জেলার বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়াস্থিত বাসভবনে হানা দিল ভিজিলেন্স। শনিবার শুরু হয় ভিজিলেন্সের জিজ্ঞাসাবাদ। জানা যায়, ডিসিএম সঞ্জয় শীল সহ ভিজিলেন্সের একটি টিম ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগে এবং তার বাসভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাসভবনের নিরাপত্তা রক্ষীরা উপস্থিত ছিলেন। তদন্তের স্বার্থে বাসভবন থেকে বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন, ল্যাপটপ ও ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্রের খবর, এই ঘটনায় ঋষ্যমুখ বন বিভাগের এক ফরেস্ট রেঞ্জার, রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের এক ফরেস্ট অফিসার সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে গোপন লেনদেনের যোগসাজশে। উল্লেখ্য, কিছুদিন আগে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে 64 লাখ টাকা সহ ধরা পড়েন দক্ষিণ জেলার ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগের মামা গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে ডিএফও। গুঞ্জন রয়েছে, আগরতলা রেল স্টেশনে 64 লক্ষাধিক টাকা নয়, প্রায় কোটি টাকার উপর নাকি ছিল। যদিও সঠিক তদন্তে আরও বেশ কিছু চিত্র সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ভিজিলেন্স তদন্ত করে দেখছে এই বিপুল পরিমাণে টাকার উৎস কি। অনেকে সন্দেহ করছেন ডিএফও, ফরেস্ট রেঞ্জার ও অন্যান্য বন দপ্তরের কর্মীদের যোগ সাজশে অবৈধভাবে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। আমরা আইসি গোটটা সার্চ করছি এবং কোন জায়গাতে আছেন স্যার? এখানে ডিএফও রেসিডেন্সি, আচ্ছা, সরকারি রেসিডেন্সি। ডিএফওর নাম স্যার? আমার নাম আছে তো এখানে। আচ্ছা, হ্যাঁ, তো কিছু ডকুমেন্টসগুলো কিছু সিজ করা আমরা নিয়ে নিছি, ইনভেস্টিগেশন চলছে আর কি। এখন দেখা যাক কি কি হয়। কেসটা কিছু পাইছেন স্যার? না, কিছু ডকুমেন্টস না, কিছু ডকুমেন্টস আর ম্যাটেরিয়ালস কি পাইছেন স্যার? ম্যাটেরিয়ালস, এই ডকুমেন্টসগুলো আর কিছু জিনিস, এগুলো এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
একেবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। পুলিশের ওপর চোরের হামলা, যদিও 2 চোরের শেষ রক্ষা হয়নি। ধর্মনগরে আবাসিক বিদ্যালয়ে রড চুরির মামলায় গ্রেপ্তার আরো 2 জন। সে অভিযুক্তরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে বলে জানান ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা। আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হলে একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল কালাম নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে অভিযুক্তদের বাড়ি ভাগ্যপুর এলাকায়। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানান, পুরো ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের শনিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে। গত 18 তারিখ ধর্মনগর পিএসে একটা চুরির কেস রেজিস্টার হয়। 22/2026 সেকশন হচ্ছে 329+4, 305+1 and 3+5 BNS। তো ওই কেসের ইয়েতে আমরা 2 জনকে প্রথমই ওই দিনেই অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পর ওইখান থেকে কিছু মাল উদ্ধার হয়েছে। মেন আমাদের সুলাজ মিয়ার নামের একজন লোক আছে, ওনার বাড়ির থেকে আমরা কিছু 1.5 টনের মতন রড আমরা উদ্ধার করছিলাম। ওইখানের উপরে ওই অ্যারেস্ট করার পরে ওইটা ইন্টারোগেশনের পরে সুলাজের বাড়ি আমরা গতকালকে সন্ধ্যাবেলায় রেড করছি। রেড করার পরে সে বাড়িতে ছিল, আর সে পুলিশে অ্যাটাক করার চেষ্টা করছিল দাও দিয়া। তথাপি সে ওইখান থেকে করে পুকুরে গিয়ে ঝাঁপ দেওয়ার পর ওইখানে আমাদের অফিসার তার করে অ্যারেস্ট করা হয়েছে। তো সুলাজে আনার পর সুলাজের ইন্টারোগেশনের পর সুলাজের থেকে আরেকটা আমরা নাম পাইলাম, আব্দুল কালাম এলাইস কালাম। তো এখন ওই কেস রেফারেন্সে আমরা 4 জন অ্যারেস্ট করছি, কিছু মাল উদ্ধার করা হয়েছে। আজকে তারা কোর্টে ফরওয়ার্ড করা হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বৃদ্ধ বয়স ভাতা থেকে বঞ্চিত 2 বোন। কাঞ্চনপালা পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলুবালা দাস এবং তরুবালা দাস ভাতার জন্য এখন হন্য হয়ে ঘুরছেন তারা। কাঞ্চনপালা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে বসবাস করেন 60 ঊর্ধ্ব 2 বোন দুলুবালা দাস ও তরুবালা দাস। দীর্ঘদিন ধরে 2 বোন বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। বহু বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। জানা গেছে তরুবালা দাসের স্বামী বা সন্তান কেউ নেই। জীবনের শেষ পর্বে তিনি বর্তমানে বোন দুলুবালা দাস ও বোনের ছেলে রঞ্জিত দাসের সঙ্গে বসবাস করছেন। রঞ্জিত দাস পেশায় দিন মজুর, তার আয়ে নির্ভর করে চলতে হচ্ছে পরিবারের সকলকে। মা, মাসি, স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনো রকমের দিন কাটছে তাদের। অভিযোগ, পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়া সত্ত্বেও রঞ্জিতের আয় অত্যন্ত সীমিত। মানুষের বাড়িতে কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। বর্তমানে চরম অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছে গোটা পরিবারের। বৃদ্ধা তরুবালা দাস জানান, বামামূল থেকে তারা 2 বোন বৃদ্ধ ভাতার জন্য আবেদন করে আসছেন, কিন্তু এত বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত কোনো ভাতা মেলেনি। সিপিএম সরকার থাকতে থেকে আর বাতা দেয় আর বিজেপি এসে যেন আমরা অন্য বাতা পাইতেছি না। দেশটা বসে চান, আচ্ছা আমরা কেনে চলি, কেনে খাই, নাহারি ওষুধ বই খাইতাম, নাহারি ডাক্তার দেখাইতাম। তাই নিয়ে কি হয় আপনার? আমার বোন। আচ্ছা, আপনারা 2 বোনকে মাঠ বাড়ি? আচ্ছা, মাঠ বাড়ি। আচ্ছা, এক বাড়িতেই থাকেন? এক বাড়িতে থাকি। আচ্ছা, কার কাছে থাকেন? মানে কে দেখাশোনা করে আপনার? বন্ধুদের কাছে। হ্যাঁ, বন্ধুদের কাছে। আমার ফুদ্দি নাই, কেউ নেই। আচ্ছা, আপনার বোনের ছেলের কাছে থাকেন? হ্যাঁ। নাম কি তার? নাম সঞ্জিত দাস। কিটা করে তাই না? ওই যে সুন্দর যে কাজ, এই কাজ করে। বাতার লেগে কি জমা টমা দিছিলেন নি আগে? কবার দিছি, সিপিএম সরকার থাকতো 60 বার দিছি, কেউ আইয়ে না, দেয় না। না, আর বিজেপি আসে জন্য 2-3 বার দিছি, অন্য কোনো খবর বার্তা না। এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, যাতে 2 অসহায় বৃদ্ধা সরকারি সহায়তা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি।
মেলাঘরে বিএমএস এর সিদ্ধান্তের প্রতিবাদে 3 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয় শনিবার। মেলাঘর টু উরমাই সড়কে দীর্ঘ 3 ঘন্টা চলে অটো শ্রমিকদের পথ অবরোধ। এদিন সকালে মেলাঘর থেকে উরমাইগামী সড়কের পচারমার ঘাট সমর সেতু এলাকায় জড়ো হন কয়েকশো অটো চালক। নিজেদের অটো দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের ফলে সড়কের দুদিকে আটকে পড়ে ছোট বড় যানবাহন। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ। দীর্ঘ 3 ঘন্টা যান চলাচল স্তব্ধ থাকার পর মেলাঘর থানার ওসি নিজে আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলেন। শ্রমিকদের দাবি দাওয়া খতিয়ে দেখার এবং সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন অটো শ্রমিকরা। আমরা উরমাই যে অটো রিক্সা চালায় সবাই একতাবদ্ধভাবে অটো চালাইতেছি দীর্ঘদিন পর্যন্ত, কোনো সমস্যা নাই। তারা মাঝে মাঝে একটা বাহানা ধরে তারারে ছাড়পত্র দিতে হইব, দিতে হইব, সে দিতে হইব, টাকা দিতে হইব। তখন তারা মেলাঘরের যে গাড়ি, এই গাড়ি মেলাঘরের সাইডে ছাড়পত্র কাটবো। মেলাঘর তারা মেইন রোডের ছাড়পত্র, পাশাপাশি নদীর এপারের যে গাড়িগুলো এটা তারা ছাড়পত্র কাটবো। এটা আমরা মেনে নিছি। এখন তারা আমরা সবাই লেখা কি উরমাই কি মেলাঘর এমন কোনো বাঘাবাগি নেই, সবাই লেগে একটা সিস্টেম করছি যে গাড়ি যে দিক দিয়ে রোডে যাইব এদিক দিয়ে আইব, প্যাসেঞ্জার নিয়ে আইব, 5 জন করে নিয়ে আইব, 6 জন নিয়ে আইলে আনফিট দেওয়া হইব। এই সিস্টেমটা আমরা চালু রাখছি। তারা এই সিস্টেম মানতে নারাজ। তারা করতেছে গাড়ি যে দিক দিয়ে পারে এদিক দিয়ে যাবো, 5 জন 7 জন 10 জন 12 জন আনলিমিটেড আনবো। ভাই এটা আমরা দাঁড়াতে সম্ভব না। আর এখন তারা কি করছে, কাল পরশুদিন তারা মিটিং করছে মেলাঘর, তারা মিটিং করে তারা কইতেছে তারা ইয়াতে মেলাঘর যে গাড়ি এই গাড়িরে উরমাইর গাড়ি একটার পরে মেলাঘরের গাড়ি একটা, উরমাইর গাড়ি একটার পরে মেলাঘর গাড়ি একটা, এই সিস্টেমে তারা গাড়ি চালাইব। এখন আমরা উরমাইর গাড়ি আছে প্রায় 70-80টা, রানিং যেটি চলে প্রায় 70-80টা বা 100 গাড়ি আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।